21শে মে সচিব পর্যায়ে গঠিত সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত সভাতেই আমাদের নবম পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এই সচিব কমিটির চূড়ান্ত সভার দিকে এখন তাকিয়ে আছে 22 লাখ পরিবার। এই 22 লাখ পরিবারের অভিভাবক যারা চাকরি করছেন তারা সবাই তাকিয়ে আছে এই সচিব কমিটির চূড়ান্ত সুপারিশের উপরে। কি সুপারিশ দেন সচিব কমিটি? 1 ধাপে নাকি 2 ধাপে নাকি 3 ধাপে নাকি 5 বছর ধরে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হবে? জানি না বিধাতা আমাদের ভাগ্যে কি লিখেছেন। আর আমাদের যে চাকরিজীবী সমাজ তারা সবাই বড় লোক, তাদের কারো পে স্কেলের প্রয়োজন হয় না। আমরা যখন দুর্ভিক্ষে থাকি তখন আমরা সবাই বুঝতে পারি যে এখন সারা দেশে দুর্ভিক্ষ চলছে, আমাদের কারো ঘরেই খাবার নেই। কিন্তু এই সময় আসলে তো আমাদের কারো দুর্ভিক্ষ নেই, অনেক কর্মচারী ভালো আছে। আর তাই তো পে স্কেল নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই আমরা যারা কিছু পাগল ছাগল আছি আর আপনারা যারা কিছু পাগল টাগল আছেন, পে স্কেলটা আসলে শুধু আমাদেরই দরকার, আর কারো পে স্কেলের দরকার নেই। তারা চিন্তা করে পে স্কেল সরকার দিলে আমরা এমনিই পাবো, কিসের এত আন্দোলন করতে হবে, কিসের এত পেশাল করতে হবে, সরকার যা দেয় দেখ। এই হচ্ছে আমাদের চাকরিজীবী সমাজের অবস্থা। আর যার কারণেই আমাদের দাবি কখনো বাস্তবায়ন হয় না ঠিক মতো। আর যদিও বাস্তবায়ন হয় পে স্কেল, সেখানে সাধারণ কর্মচারীরা তেমন একটা লাভবান হয় না। দেখুন, 11 বছর পর একটা পে স্কেল হতে যাচ্ছে, নবম পে স্কেল। আমাদের 2টা পে স্কেল হওয়ার কথা ছিল এর মধ্যে। সেই 2টা পে স্কেলের সমন্বয়ে আজকে আমাদের নবম পে স্কেল হওয়ার কথা। অথচ এই পে স্কেলটা যারা ভোগ করবে, কর্মচারী, তারপরে আপনার কর্মকর্তা, প্রশাসনিক ক্যাডার, উচ্চ পর্যায়ে যারা চাকরিজীবী আছেন, সচিব পর্যায়ে যারা আছেন, সবাই এর সুবিধা ভোগ করবে। আজকে দেখুন, এই যে আমরা সাধারণ কর্মচারী, নিম্ন বেতনভুক্ত যারা কর্মচারী আছি, আমরা এই পে স্কেলের জন্য আন্দোলন করি, রাস্তায় নামি, পুলিশের মার খাই, আমাদের চাকরি থেকে সাসপেন্ড হয়, কত কিছু আমরা করি। তারপর দিন শেষে ওই যে কর্মকর্তা যারা পে স্কেল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, পে স্কেল নিয়ে যাদের একটা আলোচনা নেই, পে স্কেল নিয়ে যাদের একটা দাবি নেই, তারাই সবচাইতে বেশি লাভবান হবে, তারাই সবচাইতে বেশি সুবিধা ভোগ করবে। আপনার কয় টাকা বাড়বে, আমার কয় টাকা বাড়বে, অথচ আপনি আমি আমরাই চেষ্টা করে যাচ্ছি যাতে এই পে স্কেলটা বাস্তবায়ন হয়। এই পে স্কেল বাস্তবায়ন হলে একজন কর্মচারী যতটুকু সুবিধা পাবে তার চাইতে অনেক বেশি সুবিধা পাবে প্রশাসনিক ক্যাডার পর্যায়ে যারা আছেন, সচিব পর্যায়ে যারা আছেন। আপনি দেখেন, এই যে প্রশাসনিক ক্যাডার, তারপরে আপনার এই যে ডিসি, ইউএনও, এই পর্যায়ে যারা আছে, তারা কেউ কখনো সরকারকে বলেছে যে পে স্কেল দরকার, আমাদের পে স্কেলটা চাই? কেউ বলে না। অথচ আপনি কত পাবেন আর তারা কত পাবে? এদেশের এই যে 64টা জেলায় 64টা ডিসি আছে, এই 64টা ডিসি যদি সরকারের কাছে বলে নিম্ন বেতনভুক্ত যারা কর্মচারী আছে তাদের বেতন বাড়িয়ে দিন, আমাদের তো অনেক সুযোগ সুবিধা আছে। এই যে প্রশাসনিক ক্যাডার পদে যারা আছেন, উচ্চ হাই লেভেল পর্যায়ে যারা অফিসার আছেন, তারা যদি সরকারকে বলে নিম্ন বেতনভুক্ত কর্মচারী যারা আছে তাদের বেতন বাড়িয়ে দিন, আমরা তো অনেক ফ্যাসিলিটিস পাই, ওরা তো পায় না, ওদের বেতন ভাতা বাড়িয়ে দিন, কেউ বলে না। অথচ তারা নীরব থাকে, কিন্তু নীরব থেকে নিজেদের আখেরটা সবচেয়ে বেশি গুছায়, তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। আপনি আমি কয় টাকা লাভবান হব বলেন তো? সেই পে স্কেলটাকেও যদি আবার ভেঙে ভেঙে দেওয়ার চিন্তা করে সরকার, আবার সেখান থেকে যদি 15% যে খয়রাত আমরা পাচ্ছি, সেই খয়রাত যদি আবার প্রত্যাহার করে নিয়ে যায়,
তাহলে আপনার আমার থাকবে কি? মাঝখান থেকে এই পে স্কেলের নামে তাড়াহুড়া করে আওয়াজ তুলে দ্রব্যমূল্যের দাম আমরা বাড়িয়ে দিয়েছি। এই হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অবস্থা। এদেশের সরকার কখনো কর্মচারীদের ভালোর কথা চিন্তা করে না। এদেশের কোনো সরকার কখনো এদেশের নিম্ন গ্রেডভুক্ত বেতনভুক্ত কর্মচারীদের কথা ভাবে না। যদি তারা ভাবতো তাহলে আজকে এই বেসিকটাকেও ভেঙে ভেঙে দেওয়ার কথা চিন্তা করতো না। আপনি একটা চিন্তা করেন, আপনার ৮,২৫০ টাকা যদি ২০,০০০ টাকা হয়, তাহলে সেই ২০,০০০ টাকার পরে আপনার ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ মানে বাড়লো কত? আপনার ১১,৭০০ টাকার মতো। এই ১১,৭০০ টাকা যদি আবার আপনাকে 50% দেওয়া হয়, এই ১১,৭০০ টাকার 50%-এ আসবে যাই আপনার কত? ৫,৫০০ টাকার মতো। এই ৫,৫০০ টাকা থেকে যদি আবার আপনার ১৫০০ টাকা কেটে নিয়ে যায়, তাহলে থাকবে আপনার ৪,০০০ টাকা। এই এত লম্ফ জম্প এত কিছু করে আপনার যদি ৪,০০০ টাকা বেতন বাড়ে, তাহলে আপনার সারা মাসে যে দ্রব্যমূল্যের দাম বাড়বে সেটা তো ১২,০০০ টাকার উপরে চলে যাবে। তাহলে এই ৪,০০০ টাকা পেয়ে বাকি ৮,০০০ টাকার যোগান আপনি কিভাবে দিবেন বলেন আপনারা? এরপরও আপনাদের হুঁশ হয় না। এরপরও আমরা এই যে এত কষ্ট করে আন্দোলন সংগ্রাম করলে, ডাক দিলে আপনারা কেউ রাস্তায় আসেন না। আপনারা দাবির কথাগুলি কেউ তুলে ধরেন না। আপনারা অনেকেই মনে করেন এই যে মালিক ভাই লাইভ করে, পাগল ছাগল ভিউ ব্যবসায়ী, এ লাইভে আইসা কথা বলে আর সেই লাইভটা খালি শেয়ার করতে বলে। এই শেয়ারের কারণে কি হয় আপনারা জানেন? বিভিন্ন পত্রপত্রিকায়, অনলাইন নিউজেও আমাদের এই কথাগুলি আজকে চলে আসতেছে। আজকে কয়েকটা পত্রিকায় দেখলাম, সেখানে তারা বলেছে যে অনেকগুলো সংগঠন আছে, তারা পে স্কেল এক ধাপে বাস্তবায়ন চায়। আমরা কি চাই এই কথাগুলি মানে জরিপ করা হয়, কিন্তু আপনারা এটাকে আমলে নেন না। আমি জোরে কথা বলতে পারতেছি না, কারণ আমার মাথায় রগ ফুলে যায়। আমি নানা সমস্যার মধ্যে আছি, জানি না আল্লাহ হয়তো কি রোগ দিচ্ছেন বা দিচ্ছেন না জানি না। একটু জোরে কথা বললেই আমার পিছনে রগ ফুলে ওঠে, আমার প্রচন্ড যন্ত্রণা হয় মাথায়। তারপরও আমি আপনাদের জন্য লাইভে আসি, আপনারা যাতে আমাদের এই দাবির কথাগুলি, আপনাদের দাবির কথাগুলি যাতে বেশি বেশি একটু কমেন্টস করেন, বেশি বেশি আপনারা জনমত তৈরি করেন। কারণ আগামীকালকে সচিব কমিটি চূড়ান্ত সভা, এই সভাতেই হয়তো অনেকগুলি সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। তা একবার যদি এইখানে এই 50% বেসিকের এইটা যদি চূড়ান্ত হয়ে যায়, এরপরে আর শত কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। এখন 450 মানুষ আপনারা লাইভে আছেন, নিজের বুকে হাত দিয়ে বলেন তো কয়জনে শেয়ার করেছেন? কয়জনে আপনার নিজের প্রয়োজনে এই লাইভটা কয়জনে আপনারা শেয়ার করেছেন? করেননি। কারণ আপনাদের সেই নৈতিকতাটা, সেই সামাজিক দায়িত্ববোধটা আপনাদের মধ্যে নেই। আপনারা মনে করেন আসছি দুইটা কথা শুনি, যে কখন দিবে, কি দিবে, কত পাবো, কি পাবো, আশায় বিষয় শুনে 5 মিনিট পর চলে যাবেন। মানে আমরা আপনাদের বেতন বাড়ানোর জন্য ঠিকাদারি নিয়েছি, আপনাদের কথা আমরা বলবো, আমরা একটা কন্ট্রাক্টদার নিয়েছি, আপনাদের সহযোগিতা আমরা পাবো না। আপনারা কেউ সহযোগিতা করবেন না। এটা শিক্ষা, এই এই মন মানসিকতার কারণেই আমাদের দাবিগুলি শতভাগ বাস্তবায়ন হয় না। আপনারা পে স্কেল পাবেন, এটা কনফার্ম, সে কাজটা আমরা করেছি। এই কাজটা আপনার, এই পে স্কেলটা আপনারা পাবেন, সেই কাজটা আমরা করে দিয়েছি।